A2 এর ইকোনমিক গ্রোথমেন্টের প্রথম টপিকে হচ্ছে ইকোনমিক গ্রোথ। আমি পড়ানোর সাথে সাথে কিছু কিওয়ার্ডগুলো বলে দিব, সেগুলো একটু খেয়াল রাখতে হবে। ইকোনমিক গ্রোথ মানে কি? স্যার, একটু থেকে আসি। হ্যালো, ইকোনমিক গ্রোথ, আমাকে এখানে একটা ওয়ার্ড খুবই মনোযোগ সহকারে খেয়াল রাখতে হবে। ইকোনমিক গ্রোথ অ্যান্ড ইনক্রিজ ইন রিয়াল জিডিপি। যদি রিয়াল জিডিপিটা বেড়ে যায় তখন সেটাকে আমরা স্বাভাবিকভাবে বলতে পারি ইকোনমিক গ্রোথ। আর এই ইকোনমিক গ্রোথটাকে দুটো ভাগে ভাগ করা হয়, একটাকে বলে অ্যাকচুয়াল গ্রোথ আর আরেকটাকে বলতে পারি আমরা স্বাভাবিকভাবে পটেনশিয়াল গ্রোথ। ঠিক আছে, তাহলে একটা ইকোনমিতে যদি জিডিপিটা বেড়ে যায়, ঠিক আছে, তাহলে জিডিপিটা যদি বেড়ে যায় তাহলে এই জিডিপি বাড়াটা দুটো গ্রোথের মধ্যে পড়তে পারে। একটা হচ্ছে অ্যাকচুয়াল গ্রোথে পড়তে পারে, একটা হচ্ছে পটেনশিয়াল গ্রোথে পড়তে পারে। তাহলে ইকোনমিক গ্রোথ ক্যালকুলেশনটা কিভাবে করা যায়? একদম ইজি ফর্মুলা, রিয়াল জিডিপি অফ কারেন্ট ইয়ার মাইনাস রিয়াল জিডিপি অফ বেস ইয়ার ডিভাইডেড বাই রিয়াল জিডিপি অফ বেস ইয়ার মাল্টিপ্লাইড বাই 100। ধরে নাও কোনো একটা কান্ট্রিতে বেস ইয়ারের জিডিপি হচ্ছে 100 বিলিয়ন, কারেন্ট ইয়ারের জিডিপি হচ্ছে 103 বিলিয়ন। তাহলে আমরা যদি ক্যালকুলেশন করব কারেন্ট ইয়ারের জিডিপি 103 বিলিয়ন, ঠিক আছে, মাইনাস বেস ইয়ারের জিডিপি, বেস ইয়ারের জিডিপি 100 বিলিয়ন ডিভাইডেড বাই বেস ইয়ারের জিডিপি 100 বিলিয়ন, এবং আমরা এখানে ফর্মুলার 100 দিয়ে মাল্টিপ্লাই করব। ফর্মুলার 100 দিয়ে মাল্টিপ্লাই করলে ক্যালকুলেশন আসবে দেখবা 3%। তাহলে ইকোনমিতে গ্রোথ হয়েছে, সেই গ্রোথটা কত পার্সেন্টেজ হয়েছে? 3% হয়েছে। তাহলে সেই 3% বের করার ফর্মুলাটা কি দেখলাম? কারেন্ট ইয়ারের জিডিপি মাইনাস বেস ইয়ারের জিডিপি, রিয়াল জিডিপিটা কিন্তু, ডিভাইডেড বাই বেস ইয়ারের রিয়াল জিডিপি। কেমন? এইবার আসো, স্বাভাবিকভাবে আমরা বলবো এই ইকোনমিক গ্রোথ মেজার করার সময় আমরা কয়েকটা জিনিস মাথায় নিব। গ্রস ডোমেস্টিক প্রোডাক্টটাকে মাথায় নিব, তবে সেটা অবশ্যই লাস্ট চ্যাপ্টারে দেখে এসেছো কোয়ান্টিটিতে না, মনিটারি ভ্যালুতে। কিসে বলো তো? মনিটারি ভ্যালুতে, অর্থাৎ গ্রস ডোমেস্টিক প্রোডাকশন তুমি যখন স্বাভাবিকভাবে মাথায় নিবা তখন সেটা কিন্তু মনিটারি ভ্যালুতে মাথায় নিতে হবে, নাম্বার ওয়ান। নাম্বার টু, তোমাকে যেটা বলেছে এই গ্রস ডোমেস্টিক প্রোডাকশন নিবা, কিন্তু সেটা রিয়াল গ্রস ডোমেস্টিক প্রোডাকশন। তার মানে কি? আসলে ও লেভেলস এগুলোর ধারণা আছেই, সেজন্য আমরা বলছি রিয়াল গ্রস ডোমেস্টিক প্রোডাকশন মানে ইনফ্লেশনের সাথে অ্যাডজাস্ট করে আমরা যে জিডিপিটা পাবো সেই জিডিপিটাকে বলছি আমরা রিয়াল ডোমেস্টিক প্রোডাকশন বা রিয়াল জিডিপি। হ্যাভ ইউ গট ইট? এইবার আমরা স্বাভাবিকভাবে আরও যেটাকে বলবো, এখানে আরও আরেকটা জিনিস দেখাতে হবে, সেটা একটু পরে আমাদের আরও ডিটেলস ধারণা আসবে। সেটা হচ্ছে পটেনশিয়াল জিডিপি। তার মানে কি? একটা কান্ট্রিতে চাইলে যেই রিসোর্স বা যেই টেকনোলজির সাপ্লাই আছে, সেই সাপ্লাইয়ে একটা কান্ট্রি কোন লেভেলে গ্রোথে যেতে পারত। আবারও বলছি, একটা কান্ট্রিতে যে লেভেলের ইকোনমি, রিসোর্স এবং টেকনোলজি আছে, সেই টেকনোলজির ইউজের কারণে তারা কোন লেভেলে যেতে পারত, সেই গ্রোথটাকে বলা হয় পটেনশিয়াল জিডিপি। ভয় পাওয়ার কোনো কারণ নাই। হ্যাঁ হ্যাঁ, উইথিন দ্য ইকোনমি। আমরা এগুলো আরো ডিটেলস টু দি পয়েন্টে বুঝাবো। অ্যাকচুয়াল গ্রোথটা কি, পটেনশিয়াল গ্রোথটা কি, বইতে খুবই 1-2 লাইনের বলা আছে। আমার এই নোটসটাতে আমরা ক্লাসিফাই করে দুটো বক্সের মধ্যে প্যারালালি বোঝানোর চেষ্টা করব। দেখো, স্যার, হ্যাঁ বলো, তোমার কোনো কোশ্চেন থাকলে। স্যার আপনার ভিডিও অন তো তো ওইটার জন্য স্ক্রিন শেয়ারটা বড় করতে পারতেছি না। স্ক্রিন শেয়ার তুমি পিং করে দাও। ও আচ্ছা, হ্যাঁ পারছি স্যার, হ্যাঁ। হ্যাঁ, পিং করে দাও। আমাকে ভিডিওটাকে পিং করে দাও। যে স্ক্রিন শেয়ারটাকে পিং করে দাও। যেটা তুমি দেখতে চাও সেটাই রাখো, নো প্রবলেম।
ভিডিওটা দেখতে চাইলে ভিডিও রাখতে পারো, আবার স্ক্রিন জি শেয়ারটাকে স্যার। দেখতে চাইলে স্ক্রিন শেয়ার রাখতে পারো, দুইটাতেই একই জিনিসই আছে। স্ক্রিন শেয়ারে তুমি স্বাভাবিকভাবে যেটা দেখবা, এই যে দেখো দেখা যাবে কিন্তু একদিকে কর্নারে থাকবে, বুঝছো? তো সেজন্য তোমার যেটা ভালো লাগে তুমি সেটা দিয়ে ক্লাসটা করতে পারো। আচ্ছা, অ্যাকচুয়াল গ্রোথ জিনিসটা কি আসলে? হোয়াট ইজ অ্যাকচুয়াল গ্রোথ? অ্যাকচুয়াল গ্রোথ হচ্ছে জিডিপির ডেভেলপমেন্ট, অ্যান ইনক্রিজ ইন রিয়েল জিডিপি। যদি রিয়েল জিডিপিটা বেড়ে যায় তখন সেটাকে আমরা বলতে পারি স্বাভাবিকভাবে অ্যাকচুয়াল গ্রোথ। আর পটেনশিয়াল গ্রোথ কি? পটেনশিয়াল গ্রোথ মানে মেইন বলছি, এগুলোর ভেতরে আরও কথা আছে। পটেনশিয়াল গ্রোথ মানে হচ্ছে যেটা কান্ট্রির পটেনশিয়ালিটি আছে, মানে কান্ট্রি চাইলেই তাদের অল্টারনেটিভ কোনো কিছু ইউজ করে কিংবা লেবার ফোর্সের কোয়ালিটি বাড়ায়, টেকনোলজি আপগ্রেড করে যেটা তাদের মধ্যে ক্যাপাসিটি আছে সেটা তারা করতে পারবে, তখন সেই ধরনের গ্রোথটাকে বলা হয় পটেনশিয়াল গ্রোথ। আমার কথা কি বুঝতে পেরেছো? তাহলে আমরা স্বাভাবিকভাবে অ্যাকচুয়াল গ্রোথের এক্সাম্পল দিতে পারি এই পিপিসি কার্ভের মধ্যে, ঠিক আছে? এই ভেতরের কোনো পয়েন্ট থেকে, ঠিক আছে, ভেতরের কোনো পয়েন্ট থেকে যদি বাউন্ডারি লাইনে যায় অথবা বাউন্ডারি লাইনেই কোনো পয়েন্ট থেকে যদি মুভ করে অন্য কোনো পয়েন্টে যায় তখন সেটাকে বলা হয় অ্যাকচুয়াল গ্রোথ। আমার কথা কি বুঝতে পেরেছো? অ্যাকচুয়াল গ্রোথ মানে সি থেকে ডিতে গেছে, ডি থেকে ইতে গেছে, তার মানে কি এদের কান্ট্রিতে কিছু পরিমাণ আনএমপ্লয়মেন্ট ছিল, সেই আনএমপ্লয়মেন্টটাকে ইউটিলাইজ করে তারা একদম বাউন্ডারি লাইনে চলে গেছে, তখন সেটাকে আমরা বলবো হচ্ছে তোমার কি অ্যাকচুয়াল গ্রোথ। আর পটেনশিয়াল গ্রোথ মানে কি ওই কান্ট্রির, তোমার মনে করো কি পিপিসি কার্ভটাই আউটওয়ার্ডে যদি শিফট করে যায়, ঠিক আছে, পিপিসি কার্ভটাই যদি আউটওয়ার্ডে শিফট করে যায় বা রাইট সাইডে শিফট করে যায় তখন সেটা সেই কান্ট্রির জন্য কি হতে পারে? পটেনশিয়াল ইকোনমিক গ্রোথ হতে পারে। হ্যাঁ, রিসোর্সেসগুলো স্বাভাবিকভাবে বেড়ে গিয়েছে, টেকনোলজির আপগ্রেডেড হয়েছে। আমার কথা কি বুঝতে পেরেছো? তো এইবার চলে আসো, আমরা মনে রাখবো অ্যাকচুয়াল ইকোনমিক গ্রোথে এই পয়েন্টটা মুভ করবে। আমার কথা কি বুঝতে পেরেছো? তবে কি ইনসাইড অফ দ্য পিপিসি, পিপিসির মধ্যে হতে হবে, ঠিক আছে, পিপিসির বাইরে যাবে না। আর পটেনশিয়াল ইকোনমিক গ্রোথে কি পিপিসিটাই শিফট করে যাবে, পিপিসিটাই আউটসাইডে শিফট করে যাবে। স্যার, হ্যাঁ বলো, শুনতে পাচ্ছি বাবা। ফার্স্ট যেটা ওই বলছিল ক্যান ইনক্রিজ ইন রিয়েল জিডিপি, হ্যাঁ তো হ্যাঁ লাইক বলছে পয়েন্টস গুলা মধ্যে ইনক্রিজ হইতে পারে উইথিন দ্য কার্ভ। সো ইনক্রিজ ইন পটেনশিয়াল জিডিপিটা কি বলেছিলেন, কেমনে বুঝবো? আচ্ছা, পটেনশিয়াল জিডিপিটা হচ্ছে স্বাভাবিকভাবে তোমার যদি এই পিপিসি কার্ভটাই শিফট করে আউটসাইডের দিকে চলে যায়। আমার মনে হচ্ছে আচ্ছা। তোমার নেটওয়ার্কের সমস্যা, মাঝে মাঝে তুমি কিছু শুনতে পাচ্ছ আবার শুনছো না, অথবা তুমি শুনছো না হয়তোবা, একটু গিভ না না কনসেন্ট্রেশন করতে স্যার, হবে। স্যার আমি আমি ওটা শুনছি, আপনি যে বললেন কি হ্যাঁ 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 আউটওয়ার্ড হ্যাঁ শিফট হ্যাঁ হচ্ছে হ্যাঁ ফুল হ্যাঁ পিপিপি, বাট পিপিসি। ওটার আগে ইনক্রিজ ইন পোটেনশিয়াল জিডিপি মনে করলাম কি আর কোনো একটা এক্সাম্পল দিচ্ছেন, তাই জিজ্ঞেস আচ্ছা আচ্ছা, করছি। ওকে ওকে। তাহলে দেখো স্বাভাবিকভাবে যদি পিপিসি কার্ভটা আউটওয়ার্ডে শিফট করে যায় তাহলে আগের পিপিসি কার্ভটা ছিল এ বি, এখন নতুন পিপিসি কার্ভটা হচ্ছে সিডি। তাহলে এই পিপিসি কার্ভটাই যদি আউটওয়ার্ডে শিফট করে যায় তার মানে কি এটা আমাদের পটেনশিয়ালিটি আছে, তখন আমরা সেটাকে বলতে পারবো পটেনশিয়াল ইকোনমিক গ্রোথ। তাহলে দেখো অ্যাকচুয়াল ইকোনমিক গ্রোথের মধ্যে আমাদের কি হবে? অ্যাকচুয়াল ইকোনমিক গ্রোথের মধ্যে বলেছে আনএমপ্লয়মেন্ট আগের চেয়ে আমরা স্বাভাবিকভাবে কমিয়ে ফেলবো, তার মানে এমপ্লয়িং প্রিভিয়াস আনএমপ্লয়েড রিসোর্সেস। প্রিভিয়াসলি যেই রিসোর্সগুলো আনএমপ্লয়েড ছিল সেই রিসোর্সগুলো এখন কি ফুললি ইউটিলাইজড হবে। যেমন তোমার প্রোডাকশন যদি সিতে হতো এখন যদি ডিতে হয়, তার মানে তুমি আগে যতটুকু রিসোর্স ইউজ করতে না
এখন তার চেয়ে আগের চেয়ে আরো বেশি পরিমাণে রিসোর্স ইউজ করবে। মানে অ্যাকচুয়ালি তোমার কান্ট্রিতে কোনো রকম পটেনশিয়াল কোনো কিছুকে ডেভেলপ করার প্রয়োজন পড়ে নাই, যা রিসোর্স ছিল সেগুলোকেই তুমি ইউটিলাইজ করেছো। আগে ওই রিসোর্সগুলো আনএমপ্লয়েড অবস্থায় ছিল, এখন সেগুলোকে এমপ্লয়িং করছো, অর্থাৎ ইউটিলাইজ করছো, এমপ্লয়েড করছো। তখন সেজন্য এটাকে আমরা বলছি আনএমপ্লয়েড রিসোর্স উইল বি এমপ্লয়েড। সো আমার কথাটা কি বুঝতে পেরেছো? এবার আসো সেকেন্ড পয়েন্টে বলেছে এটা কখন হয়? ইউজেস অফ এফেক্টিভ টেকনোলজি অফ প্রোডাকশন। ঠিক আছে, স্বাভাবিকভাবে এইটা তখনই হবে যখন যদি আমরা, তোমার মনে করো, আমাদের টেকনোলজিগুলোকে প্রোডাকশনের ক্ষেত্রে পারফেক্টলি ইউটিলাইজ করে থাকি। পারফেক্টলি মানে কি, আমাদের যতটুকু ক্যাপাসিটি আছে সেই ক্যাপাসিটিকে আমরা যদি ফুললি ইউটিলাইজ করে থাকি। টেকনোলজিতে 15,000 প্রোডাক্ট বানানোর ক্যাপাসিটি আছে, তুমি সেখানে 15,000টাই যদি বানিয়ে থাকো তাহলে বলা চলে তোমার টেকনোলজিকে তুমি পারফেক্টলি বা এফেক্টিভলি তুমি তোমার টেকনোলজিকে ইউটিলাইজ করেছো। কি আমিরুল, আমার কথা কি বুঝতে পেরেছো? অ্যাগনেস, জাইমা, ইজ দ্য এনি কাইন্ড অফ কনফিউশন? আচ্ছা, এতে যেটা হয়, এইটা কখন ঘটে? এই জিনিসটা ঘটে যদি তোমার এগ্রিগেট ডিমান্ড কার্ভটা রাইট সাইডে শিফট করে যায়। ভালো করে খেয়াল রাখবে, এগ্রিগেট ডিমান্ড কার্ভটা যদি রাইট সাইডে শিফট করে যায়, ঠিক আছে, এগ্রিগেট ডিমান্ড কার্ভটা যদি রাইট সাইডে শিফট করে যায়, তাহলে আগে তোমার কান্ট্রিতে যতটুকু প্রোডাক্ট তুমি বানাতে, এখন তার চেয়ে বেশি প্রোডাক্ট বানাতে হবে। তাহলে এগ্রিগেট ডিমান্ড যদি রাইট সাইডে শিফট করে যায়, তাহলে তুমি দেখো কোনো কিছুর সাপ্লাই বাড়াও নাই, সাপ্লাই যা ছিল তাই আছে। তুমি কিন্তু কোনো কিছু রিসোর্সের সাপ্লাই বাড়াও নাই, যে অল্টারনেটিভ, যেমন লেবারের খরচ কমাইছি, তারপর হচ্ছে তোমার লেটেস্ট টেকনোলজি ইউজ করেছি, এরকমই কিন্তু তুমি কোনো কিছু করো নাই। না করে বরঞ্চ তুমি স্বাভাবিকভাবে কান্ট্রিতে এগ্রিগেট ডিমান্ড বাড়িয়েছ। তাহলে এই যে এগ্রিগেট ডিমান্ড বাড়িয়েছ, এই এগ্রিগেট ডিমান্ড বাড়ার কারণে হয়েছে কি, কান্ট্রির আউটপুটগুলো আগে সি পয়েন্টে প্রোডাকশন হতো, এখন ডি পয়েন্টে হয়, এবং সর্বোচ্চ হতে পারে ই পয়েন্টে। কখন ই পয়েন্টে হতে পারে? আমরা এগ্রিগেট সাপ্লাই কার্ভের একটা ফরম্যাট জানি, আমরা এএসএ তে পড়ে এসেছিলাম, কাইনেশিয়ানস এগ্রিগেট সাপ্লাই কার্ভ ফরম্যাট। সেই ফরম্যাটে এগ্রিগেট সাপ্লাই কার্ভটা এরকম টাইপের হয়ে থাকে। তার মানে কি, এই নিচের রেঞ্জটাকে বলা হয়, আমরা পড়েছিলাম মনে আছে হয়তো, এটাকে বলা হয় ফুল আনএমপ্লয়মেন্ট রিসোর্স, আনএমপ্লয়মেন্ট সিচুয়েশন। তারপরে এই যে কার্ভিং হচ্ছে এটাকে বলা হয় ইন্টারমিডিয়েট রেঞ্জ। এবং এরপরে যখন এটা স্বাভাবিকভাবে একদম পারফেক্টলি স্ট্রেট লাইনে চলে যায়, তখন সেটাকে বলা হয় ফুল এমপ্লয়মেন্ট। এখন চিন্তা করো, এই অবস্থায় যদি এগ্রিগেট ডিমান্ড বাড়ে, তাহলে তুমি চাইলেই এগ্রিগেট, স্যার আপনি কি কিছু দেখাচ্ছেন? বিকজ আমার স্ক্রিন আটকে আছে। আমি যা ভেবেছিলাম তাই, তোমার নেটের সমস্যা, তোমার স্ক্রিন আটকায় আছে। কেমন, তুমি চলে আসো, কোচিংয়ে চলে আসো, এইভাবে তো সমস্যা, বুঝছো? অ্যাগনেস, তোমার স্ক্রিন কি আটকে আছে বাবা? স্যার হ্যালো, না স্যার। আচ্ছা, ওকে। স্যার এখন আসছে ওই যে আপনি তো আপনি তো কার্ভ মুভ হচ্ছে বলেছেন হ্যালো, না, ডিমান্ড বাড়তেছে, ওটার মধ্যে ছিল এতক্ষণ। আচ্ছা আচ্ছা, ওকে জি ওকে ওকে। তাহলে দেখো, আমরা স্বাভাবিকভাবে যেটা বলেছিলাম যে এই এগ্রিগেট ডিমান্ড কার্ভটা যদি শিফট করে যায়, তাহলে এগ্রিগেট ডিমান্ড কার্ভটা শিফট করে গেলে এই মোমেন্টে কান্ট্রিতে শুধুমাত্র এগ্রিগেট মানে রিয়াল জিডিপির পরিমাণটাই বাড়বে। তাহলে রিয়াল জিডিপির পরিমাণটা বাড়লে আগে প্রোডাক্ট সি পয়েন্টে প্রডিউসড হতো, ডি পয়েন্টে প্রডিউসড হতো, এবং ম্যাক্সিমাম তুমি যদি এই এগ্রিগেট ডিমান্ড কার্ভটা ফর এক্সাম্পল এডি 1 দিয়ে যায়, তাহলে তুমি কান্ট্রিতে এর চেয়ে বেশি আর আউটপুট করতে পারবে না, ধরে নাও Y1। কেন এর চেয়ে বেশি আউটপুট করতে পারবে না?
এর চেয়ে যতই এগ্রিগেট সাপ্লাই কার্ভ ওপরে যাক তখন ওইটাই আউটপুট হবে, এর চেয়ে আর আউটপুট হবে না, তখন শুধুমাত্র প্রোডাক্টের প্রাইজেসটা বাড়বে। আমার কথাটা কি বুঝতে পেরেছো? তার মানে এই সিচুয়েশনে কি বোঝাচ্ছে? এই সিচুয়েশনে বোঝাচ্ছে এগ্রিগেট ডিমান্ড কার্ভ যদি শিফট করে যায় তাহলে ইন্টারনালি আমাদের যে রিসোর্সগুলো আছে সেই রিসোর্সগুলো এই আনএমপ্লয়মেন্ট রেঞ্জেস থেকে ইন্টারমিডিয়েট রেঞ্জেস হয়ে আস্তে আস্তে ফুল এমপ্লয়মেন্ট রেঞ্জেসে চলে যায়। তো কখন যায়? আনএমপ্লয়মেন্ট রেঞ্জেস হচ্ছে যদি ভেতরের কোনো পয়েন্ট থাকে, সি থেকে ডিতে যাওয়া বা ডি থেকে যদি লাস্টলি ইতে চলে যায় তাহলে আমাদেরকে বুঝতে হবে আমরা ফুল এমপ্লয়মেন্টের রেঞ্জেস দিয়ে এখন আছি। হ্যাভ ইউ গট ইট? ইজ দ্য এনি কাইন্ড অফ কনফিউশন? আচ্ছা, তাহলে এই এগ্রিগেট ডিমান্ড কার্ভ যেটা আমাদেরকে বলেছে, এগ্রিগেট ডিমান্ড কার্ভ যদি রাইট সাইডে শিফট করে এবং কন্ডিশন একটাই, সেটা যদি ফর এক্সাম্পল মনে রাখতে হবে, দেখো এদিকে, সেটা যদি এই এগ্রিগেট সাপ্লাই কার্ভের, আমাদের যে এগ্রিগেট সাপ্লাই কার্ভ আছে সেই এগ্রিগেট সাপ্লাই কার্ভের ফুল এমপ্লয়মেন্টের নিচ দিয়ে করে, মানে এখান থেকে শুরু করে এই পর্যন্ত ফুল এমপ্লয়মেন্টের নিচের রেঞ্জ দিয়ে করে, তখন শুধুমাত্র আমাদের জিডিপি বাড়বে, মানে কান্ট্রিতে আনএমপ্লয়মেন্ট থেকে আস্তে আস্তে আমরা ওপরের দিকে যাব। যখন এগ্রিগেট ডিমান্ড একদম লাস্ট লেভেলে ফুল এমপ্লয়মেন্ট লেভেল দিয়ে চলে আসবে তখন কিন্তু চাইলেও আমরা স্বাভাবিকভাবে আর এই বাউন্ডারি লাইনের বাইরে প্রোডাকশন করতে পারবো না। সেজন্য এখানে পয়েন্টে বলে দিয়েছে এই অ্যাকচুয়াল গ্রোথ তখনই ঘটে যখন এখানে এগ্রিগেট ডিমান্ড কার্ভটা রাইট সাইডে শিফট করে যায়। এবং কোন পয়েন্ট পর্যন্ত ঘটে? এগ্রিগেট সাপ্লাইয়ের আমরা বলতে পারি ফুল এমপ্লয়মেন্ট এই রেঞ্জ পর্যন্ত এটা ঘটতে পারে। আমার কথা কি বুঝতে পেরেছো? কোনো সমস্যা আছে এখানে? এইবার আসো আমরা পটেনশিয়াল ইকোনমিক গ্রোথে চলে আসি। পটেনশিয়াল ইকোনমিক গ্রোথে আমাদের যেটা বলেছে ইনক্রিজ ইন কোয়ান্টিটিস, আমাদের কান্ট্রির রিসোর্সেসের পরিমাণ বেড়ে যায়। তাহলে রিসোর্সের পরিমাণ বাড়লে কি হয়? সাপ্লাই বাড়ে। তাহলে এগ্রিগেট সাপ্লাই কার্ভের দুটো কনসেপ্ট আছে, একটাকে বলা হয় নিউ ক্লাসিক্যাল থিওরি, একটাকে বলে কাইনেশিয়ান থিওরি। নিউ ক্লাসিক্যাল থিওরিতে এগ্রিগেট সাপ্লাই কার্ভটা লং রানে পারফেক্টলি ইনইলাস্টিক। পারফেক্টলি ইনইলাস্টিক তার মানে পারফেক্টলি ইনইলাস্টিক মানে এই এগ্রিগেট সাপ্লাই কার্ভটা এক ফোঁটাও সরবে না। কথা কি বুঝতে পেরেছো? আর শর্ট রানে আমাদের কাইনেশিয়ান থিওরিতে বলেছে এগ্রিগেট সাপ্লাই কার্ভটা এরকম প্রথমে পারফেক্টলি ইলাস্টিক, তারপরে তোমার ইন্টারমিডিয়েট রেঞ্জ এবং তারপরে হচ্ছে পারফেক্টলি ইনইলাস্টিকে চলে যায়। আমার কথা কি বুঝতে পেরেছো? তাহলে যেটাই হোক কোনো প্রবলেম নেই, আমাদের এই মানে বক্সে দুটো নিয়ে এক্সাম্পল দেওয়া আছে। যেটাই হোক, যদি একটা কান্ট্রিতে রিসোর্স বেড়ে যায়, রিসোর্স মানে কাকে বোঝাচ্ছে? ল্যান্ড, লেবার, ক্যাপিটাল, এগুলো যদি বেড়ে যায় তাহলে এই এগ্রিগেট সাপ্লাই কার্ভটা শিফট করে যাওয়ার কথা বলেছে। তার মানে এগ্রিগেট সাপ্লাই কার্ভটা নতুন এদিকে চলে আসবে। তাহলে এগ্রিগেট সাপ্লাই কার্ভটা যদি নতুন চলে আসে তাহলে কান্ট্রিতে আমাদের চাইলেই আগের চেয়ে বেশি আমরা প্রোডাক্টিভিটি বাড়াতে পারবো, আমাদের ক্যাপাসিটি আছে। তখন আমাদের এই ক্ষেত্রে জিডিপির মানে এই পিপিসির কার্ভটা রাইট সাইডে শিফট করে যাবে। কি আমার কথাগুলো কি বুঝতে পারছো? ইজ দ্য এনি কাইন্ড অফ কনফিউশন? তাহলে এখানে আমরা যেটা দেখছি সেটা হচ্ছে যে দেখো, এটা হচ্ছে যে ইনক্রিজ ইন প্রোডাক্টিভিটি অফ রিসোর্সেস, অর্থাৎ আমাদের রিসোর্সের প্রোডাক্টিভিটি আগের চেয়ে ইনক্রিজেস হবে। তাহলে এর কারণে কি হবে? এগ্রিগেট সাপ্লাই কার্ভ রাইট সাইডে করবে। হ্যাভ ইউ গট ইট? ইজ দ্য এনি কাইন্ড অফ এগুলো কি কনফিউশন? সাপ্লাই কার্ভ? না না, এইটা সাপ্লাই কার্ভ হবে কেন? এটা পিপিসি, এটা তো তো এটা কি পিপিসি। সাপ্লাই এর উপর ডিপেন্ড করে? না, এটা হচ্ছে যদি তোমার কান্ট্রিতে রিসোর্সেস বেড়ে যায়, যেমন জি। হচ্ছে ল্যান্ড, লেবার, ক্যাপিটাল, এন্টারপ্রাইজ, এই রিসোর্সেসগুলো যদি বেড়ে যায় তাহলে তুমি চাইলেই আগের চেয়ে বেশি বেশি করে প্রোডাকশন করতে পারবা,
সেজন্য এটা শিফট করে যাবে, তখন এটা কোন দিকে চলে যাবে, রাইট সাইডে চলে যাবে। আচ্ছা, আর ওই যে রিসোর্সেস গুলো সাপ্লাই বেশি হবে, সাপ্লাই করবে, হ্যাঁ, আসবে ডিসপ্লে একটু পরে। ওই আসবে, তাই ওটা বললেন? হ্যাঁ আচ্ছা। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, এবার চলে আসো তাহলে আমাদের পরের টপিকে, যেটা দেখছি যে দেখো একটু আগে যেটা নিয়ে কথা বলছিলাম, এক্ষেত্রে আমাদের স্বাভাবিকভাবে তোমার হচ্ছে এগ্রিগেট সাপ্লাই কার্ভটা রাইট সাইডে, ডিমান্ড কার্ভটা রাইট সাইডে শিফট করে যায়। এতে যত ডিমান্ড শিফট করে যায় তত আমাদের এই ইন্টারনাল পয়েন্টগুলো ওপরের দিকে যেতে থাকে এবং একদম বাউন্ডারি লাইন পর্যন্ত যে আর বাড়ে না। আর একটা কান্ট্রিতে এটা হচ্ছে নিউ ক্লাসিক্যাল থিওরিতে এগ্রিগেট সাপ্লাই কার্ভ। তাহলে নিউ ক্লাসিক্যাল থিওরিতে এগ্রিগেট সাপ্লাই কার্ভ রাইট সাইডে শিফট করতে পারে। কখন শিফট করতে পারে? যদি আমাদের রিসোর্সেসগুলো বেড়ে যায়। তাহলে রিসোর্সেসগুলো যদি বেড়ে যায় তাহলে এগ্রিগেট সাপ্লাই কার্ভ আমাদের রাইট সাইডে শিফট করবে। কারণ আগের ইকুইলিব্রিয়াম পয়েন্ট ছিল স্বাভাবিকভাবে আমাদের ইও, তখন প্রোডাক্টের প্রাইসেস ছিল পিও এবং মানে জিডিপির পরিমাণ ছিল ওয়াইও। এখন দেখো আমাদের নতুন ইকুইলিব্রিয়াম পয়েন্ট হচ্ছে ই1 এবং সেই মোমেন্টে আমাদের প্রোডাক্টের প্রাইসের পরিমাণটা কমে গেছে, অ্যাট দ্য সেম টাইম জিডিপিটাও বেড়ে গেছে, অর্থাৎ ওয়াই1 হয়েছে। তাহলে পটেনশিয়াল গ্রোথ বা পটেনশিয়াল ইকোনমিক গ্রোথটা হতে পারে যদি এগ্রিগেট সাপ্লাই কার্ভটা রাইট সাইডে শিফট করে যায়। আর এগ্রিগেট সাপ্লাই কার্ভটা রাইট সাইডে শিফট করে গেলে আমাদের পিপিসিটাও আগের চেয়ে আমরা বেশি বেশি পরিমাণ প্রোডাকশন করতে পারবো। তাহলে এই পিপিসিটাও আমাদের স্বাভাবিকভাবে রাইট সাইডে শিফট করে যাবে। কি আমার কথাটা কি বুঝতে পেরেছো? ইজ দ্য এনি কাইন্ড অফ কনফিউশন জাইমা? ইজ দ্য এনি কাইন্ড অফ প্রবলেম? ওকে, এবার আমরা একটা কার্ভের মধ্যেই দুটো জিনিসটা খেয়াল করব। দেখো আগে আমাদের ইন্টারনালি প্রোডাকশন ছিল এক্সে, ঠিক আছে? এই মুহূর্তে আমাদের পটেনশিয়াল, তখন আমাদের পিপিসি ছিল হচ্ছে স্বাভাবিকভাবে এই এ বি। পটেনশিয়াল গ্রোথ বাড়ার কারণে আমাদের পিপিসিটা রাইট সাইডে গেছে, তাহলে আমাদের এইটা হচ্ছে পটেনশিয়াল ইকোনমিক গ্রোথ। আর এই পটেনশিয়াল ইকোনমিক গ্রোথের কারণে আমাদের নতুন ইন্টারনাল পয়েন্ট এক্স থেকে ওয়াই চলে এসেছে, যেটা কিন্তু ইনসাইড অফ নিউ পিপিসি। তাহলে এটাকে আমরা বলছি আমাদের আগের চেয়ে নতুন করে এগ্রিগেট ডিমান্ড বেড়ে যাওয়ার কারণেই কিন্তু এই ঘটনাটা ঘটেছে। এবং পটেনশিয়াল গ্রোথ বেড়ে যাওয়ার কারণে, পটেনশিয়াল গ্রোথ হওয়ার কারণে আমরা নতুন পিপিসি পাচ্ছি এবং আমার অ্যাকচুয়াল গ্রোথ হওয়ার কারণে এই ইন্টারনাল পয়েন্টটা শিফট করে ওয়াই পয়েন্টে চলে যাচ্ছে, সেটাও কিন্তু আমাদের পটেনশিয়াল গ্রোথের কার্ভের ভেতরের পয়েন্টই আছে। আমার কথাটা কি বুঝতে পেরেছো? জি স্যার। আচ্ছা, 1 মিনিট প্লিজ।
আমাদের এখানে এই যে এগ্রিগেট সাপ্লাই কার্ভটা ভালো করে খেয়াল করো, এই এগ্রিগেট ডিমান্ড কার্ভটা যখন এডিও ছিল, যখন এই এগ্রিগেট ডিমান্ড কার্ভটা রাইট সাইডে শিফট করে গেল, তখন আমাদের নতুন হচ্ছে আমাদের স্বাভাবিকভাবে জিডিপি হওয়ার কথা ঠিক এই পয়েন্টে। কেমন? এই পয়েন্টে আমাদের স্বাভাবিকভাবে নতুন জিডিপি হওয়ার কথা, অথবা ডট ডট দিয়ে এখানে দিয়ে দিলাম। আর প্রোডাক্টের প্রাইজেস হওয়ার কথা ঠিক এই পয়েন্টে, নর্মালি এই পয়েন্টে প্রোডাক্টের প্রাইজেস হওয়ার কথা। এটা হচ্ছে নর্মালি যদি এগ্রিগেট সাপ্লাই কার্ভের কোনো শিফট না থাকে। আমার কথা কি বুঝতে পেরেছো? যদি কোনো শিফট না হয়, হ্যাভ ইউ গট ইট? ইভেন যদি এটাও ঘটতো, এটা হচ্ছে এগ্রিগেট ডিমান্ড কার্ভ, ঠিক আছে? এটা হচ্ছে এগ্রিগেট ডিমান্ড কার্ভ, ভালো করে খেয়াল করো। তাহলে এটা হচ্ছে আমাদের স্বাভাবিকভাবে কান্ট্রিতে রিয়াল জিডিপি। তাহলে এই যে জিডিপি আর এটা হচ্ছে আমাদের প্রোডাক্টের প্রাইজেস, ভালো করে খেয়াল করবা। তখন বুঝাবে যদি পয়েন্ট এক্স থাকে, এক্স থেকে আমরা ম্যাক্সিমাম এই পয়েন্টে প্রোডাকশন করছি, যে এই পয়েন্টে, এই যে বাউন্ডারি লাইন ধরে, এটা যদি আমাদের এক্স হয় আর বাউন্ডারি লাইনে আমরা যদি একবারে এক্স্যাক্টলি বাউন্ডারি লাইনে এখানে প্রোডাকশন করি, তাহলে সেটাকে যদি ওয়াই বলতে পারবো। একদম এই এগ্রিগেট ডিমান্ড কার্ভটা যদি আমাদের এগ্রিগেট সাপ্লাই কার্ভে একদম পারফেক্টলি এই পয়েন্ট দিয়ে চলে যায়। হ্যাভ ইউ গট ইট? অবশ্যই অবশ্যই। আবার বলছি, ভালো করে খেয়াল করো সবাই, আবার একটু খেয়াল করো। আমি একটু বুলেট মানে একটু কার্ভগুলো আরেকটু চিকন করে দিয়ে জিনিসগুলো বুঝাইয়া দিচ্ছি। আচ্ছা দেখো, আচ্ছা আমাদের এখানে স্বাভাবিকভাবে আমরা একটু আরেকবার খেয়াল করছি বা আরেকবার বলছি যাতে বুঝতে সুবিধা হয়। আমি একটু কার্ভগুলো চিকন করে দিচ্ছি যাতে বুঝতে সুবিধা হয়। আচ্ছা ধরে নাও এটা হচ্ছে আমাদের এগ্রিগেট ডিমান্ড কার্ভ, এইটা একদম, এটা হচ্ছে আমাদের AD1। কেমন? তাহলে এই যে AD1 আমাদের নতুনটা আসলো, তাহলে এটা কি বোঝাচ্ছে? এর পরে আর আমরা চাইলেও কিন্তু এগ্রিগেট ডিমান্ড বাড়লেও জিডিপি বাড়ানো সম্ভব না। কেমন? জিডিপি বাড়ানো সম্ভব না। তাহলে এইটা যদি YO হয়, তাহলে আমরা এটা যদি Y1 ধরে নেই, তাহলে আমাদের কান্ট্রির ম্যাক্সিমাম জিডিপি এর ওপরে, দেখো এর উপরে তুমি যদি এগ্রিগেট ডিমান্ড বাড়াও, শুধু প্রোডাক্টের প্রাইস বাড়বে কিন্তু জিডিপি বাড়বে না, শুধুমাত্র প্রোডাক্টের প্রাইসেস বাড়বে। দেখো আমরা যদি এখানে রেড কালার দিয়ে দেখাই, আমাদের শুধুমাত্র প্রোডাক্টের প্রাইসেস বাড়বে। এগ্রিগেট সাপ্লাই 1টাকে আমরা বেইসেস ধরছি, 1 মানে সরি 0টাকে আমরা বেইসেস ধরছি। এখন আমরা এগ্রিগেট সাপ্লাই নিয়ে কোনো কথাই বলি নাই। তাহলে এগ্রিগেট সাপ্লাই 0টাকে যদি আমরা বেইসেস ধরি, তাহলে আমাদের শুধুমাত্র প্রোডাক্টের প্রাইসেস বাড়বে কিন্তু জিডিপি বাড়বে না। তাহলে এটা যদি আমরা এখানে রিপ্রেজেন্টেশন করি, তাহলে আগে আমাদের ইন্টারনাল পয়েন্ট ছিল, ধরে নাও এটা বি, আর এখান থেকে এই একদম বাউন্ডারি লাইনের কোনো প্রোডাকশন এখানে বুঝাবে বা বাউন্ডারি লাইনের কোনো আউটপুট এখানে বুঝাবে। যদি আমরা এই এগ্রিগেট ডিমান্ড কার্ভ স্বাভাবিকভাবে এই পারফেক্টলি ইনইলাস্টিক রেঞ্জেস দিয়ে যায়, তাহলে বাউন্ডারি লাইনটাকে আমরা ধরলাম ফর এক্সাম্পল এফ। হ্যাঁ হ্যাঁ, ওই লাইনের মধ্যেই থাকবে। এই লাইনের যে কোনো পয়েন্টে, অর্থাৎ এই ইয়েলো কালারের যে প্রোডাকশন পসিবিলিটি কার্ভ ছিল, এই প্রোডাকশন পসিবিলিটির যে কোনো পয়েন্টেই হতে পারে সেটা। কান্ট্রি যেখানে বেশি ফোকাসেস করেছে, কনজিউমার গুডস বেশি বানালে, ক্যাপিটাল গুডস বেশি বানালে, তখন বোঝাবে যে কান্ট্রির ম্যাক্সিমাম রিয়াল জিডিপি এর চেয়ে বেশি করা সম্ভব না। আমার কথা কি বুঝতে পেরেছো? কিন্তু এখন কান্ট্রির যদি এগ্রিগেট সাপ্লাই বেড়ে যায়, কি কারণে বাড়তে পারে? আমরা পড়েছি পটেনশিয়াল কিছু রিসোর্স আছে, যেমন টেকনোলজি আপগ্রেড হতে পারে, ওয়ার্কারের খরচ কমে যাইতে পারে। আমার কথা কি বুঝতে পেরেছো? এ কারণে যদি আমরা এগ্রিগেট সাপ্লাই কার্ভটাকে বাড়াতে পারি, তাহলে দেখো ভালো করে, এবার একটু আরেকটু মনোযোগ বাড়িয়ে দাও। তখন এগ্রিগেট সাপ্লাই কার্ভ যদি আমরা বাড়াতে পারি, তখন আমাদের নতুন এগ্রিগেট সাপ্লাই কার্ভটা কিন্তু এই যেদিকে দেখো এই পয়েন্ট দিয়ে উঠে গেল।
ঠিক আছে, এই পয়েন্ট দিয়ে আমাদের নতুন এগ্রিগেট সাপ্লাই কার্ভটা উঠে গেল। তাহলে এবার ভালো করে খেয়াল করো, সেম ডিমান্ড কার্ভ, এই যে সেম ডিমান্ড কার্ভ এখন নতুন এগ্রিগেট সাপ্লাই কার্ভকে নতুন পয়েন্টে ইন্টারসেক্ট করেছে। কোন পয়েন্টে ইন্টারসেক্ট করেছে? ঠিক এখানে। তাহলে এখান থেকে নিচের দিকে ডট ডট করে আনো, তাহলে দেখো আমাদের নতুন জিডিপি বোঝাচ্ছে, রিয়াল জিডিপি। সেই নতুন রিয়াল জিডিপিটাকে Y2 হিসাবে যদি আমরা ইন্ডিকেট করি, কেমন? নতুন রিয়াল জিডিপিটাকে যদি আমরা Y2 হিসাবে ইন্ডিকেট করি, তাহলে কি বোঝাচ্ছে? আগের চেয়ে জিডিপি বেড়ে গেছে না? আগের চেয়ে কি জিডিপি বেড়ে গেছে না? তাহলে এই যে আগের চেয়ে জিডিপি বেড়ে গেছে, তার মানে বোঝাচ্ছে এই কার্ভটা এই বাউন্ডারি লাইন পার হয়ে ওপরের দিকে চলে গেছে। হ্যাঁ, ব্ল্যাঙ্ক জায়গাতে চলে গেছে। এখন আরেকটা মনে রাখবা, যদি এই ডিমান্ড কার্ভটা আরো বেড়ে যায়, একদম পারফেক্টলি ব্ল্যাঙ্ক রেঞ্জ, মানে তোমার মনে করো এমন পয়েন্ট দিয়ে চলে যায়, তারপরে আর ডিমান্ড বানানো সম্ভব না, তখন সেই মোমেন্টে তখন এই এগ্রিগেট এই পয়েন্টটা মানে আরো ওপরের দিকে উঠে তাদের পারফেক্ট পর্যায়ে চলে আসবে। আমার কথাটা কি বুঝতে পেরেছো? হ্যাঁ, ডিমান্ড যদি স্বাভাবিকভাবে বেড়ে রাইট সাইডে আবার শিফট করে যায়, এবং শিফট করার কারণে আমাদের নতুন যে জিডিপি তৈরি হবে, সেই জিডিপিটা যদি স্বাভাবিকভাবে এমন হয় একদম এরপরে আর বাড়ানো সম্ভব না, যতক্ষণ না পর্যন্ত নতুন সাপ্লাই কার্ভ আসবে ততক্ষণ পর্যন্ত এর চেয়ে আর বাড়ানো সম্ভব না। আমার কথা কি বুঝতে পেরেছো? তখন স্বাভাবিকভাবে হবে কি, এই জিডিপি ওই আগের পিপিসির বাউন্ডারি লাইন দিয়ে যাবে। তাহলে এই কথাগুলো বলার কারণটা কি? এই কথাগুলো বলার একটাই কারণ, সেই কারণটা দেখো, আমরা স্বাভাবিকভাবে যেটা বোঝাতে চাচ্ছি বা যেটা তোমাদেরকে এখানে ইন্ডিকেট করতে চাচ্ছি, কারণটা হচ্ছে একটাই, সেটা হচ্ছে যখন স্বাভাবিকভাবে, ঠিক আছে, এই আগের এগ্রিগেট ডিমান্ড কার্ভটা ছিল, সেই এগ্রিগেট ডিমান্ড কার্ভটা এগ্রিগেট সাপ্লাই কার্ভকে এই পয়েন্টে ইন্টারসেক্ট করেছে। তার মানে কি, এএস এর কনসেপ্ট অনুসারে এখনো আনএমপ্লয়মেন্ট রেঞ্জেস দিয়ে গেছে, এখনো প্রচুর রিসোর্স আমার হাতে আনএমপ্লয়েড অবস্থায় আছে। তার মানে আমার পয়েন্টটা হচ্ছে এক্স। ঠিক আছে, এখন যখন এই এগ্রিগেট ডিমান্ড কার্ভটা রাইট সাইডে শিফট করে যাবে, অ্যাট দ্য সেম টাইম এগ্রিগেট সাপ্লাই কার্ভটাও রাইট সাইডে শিফট করে যাবে, তার মানে বুঝাবে আমার প্রোডাক্টিভিটি আগের চেয়ে বেড়ে গেছে, না আমার আউটপুট আগের চেয়ে বেড়ে গেছে। তার মানে এই পয়েন্টটা আর এখানে থাকবে না, এই পয়েন্টের মুভমেন্ট হবে। এই পয়েন্টের মুভমেন্ট ভেতরের এখানকার যে কোনো পয়েন্ট হতে পারে, আগের এই কার্ভটাকে ইন্টারসেক্ট করে পরের কার্ভের রেঞ্জে যেতে পারে। ঠিক আছে, এখন কোন পয়েন্টে প্রোডাকশন হবে সেটা ডিপেন্ড করবে কিরকম ভাবে। দেখো ভালো করে খেয়াল করো, ফাইনাল টাচ দিয়ে দিচ্ছি, এই এ বি বোঝাবে এইটার বাউন্ডারি লাইনে প্রোডাকশন। আমার কথা কি বুঝতে পেরেছো? তার মানে আমি হ্যাঁ আবার বলছি, নো প্রবলেম, এই এ বির প্রোডাকশন বলবে, মানে আমি যদি এ বি রেঞ্জে যদি পিপিসি বানাতাম, তাহলে এইটা বলবে যে জিডিপি যদি স্বাভাবিকভাবে এই পয়েন্ট পর্যন্ত আসে, তাহলে আমাদের এ বি বাউন্ডারি কার্ভ দিয়ে যাবে। আর যদি এই জিডিপিটা এরও পরের রেঞ্জে আসে, কেমন পরের রেঞ্জে আসে, তাহলে এইটা কিন্তু এর মাঝখানে যে কোনো রেঞ্জের মধ্যে চলে আসবে। আমার কথা কি বুঝতে পেরেছো? সাপ্লাইটা বাড়লে পরের নতুন এগ্রিগেট ডিমান্ড কার্ভটা তাকে কোন পয়েন্টে ইন্টারসেক্ট করলো, দেখো এই পয়েন্টে ইন্টারসেক্ট করেছে। তার মানে কি বোঝাচ্ছে যে অবশ্যই এই মুভমেন্ট হয়েছে, এক্স থেকে ওয়াই এর দিকে গেছে। এখন এই ওয়াইটা আগের পিপিসির মধ্যেও থাকতে পারে, নতুন পিপিসির বাউন্ডারির মধ্যেও যেতে পারে। নতুন পিপিসির বাউন্ডারিতে কখন যাবে? কারণ জিডিপির রেঞ্জ যদি ছাড়িয়ে পরের রেঞ্জে চলে যায়, তখন কিন্তু এখানে ইন্টারসেক্ট করবে। এইবার আসো আমাদের পরের স্টেপে দেখি। এখন এই ইকোনমিক যে গ্রোথ হয়, এগুলো আমরা এএসএতে পড়ে এসেছি প্রথম ক্লাসে, প্রথম দিকে। পিপিসি গ্রোথ, ইকোনমিক গ্রোথ দুটো কারণে হতে পারে, রিসোর্সের কোয়ান্টিটির চেঞ্জের কারণে আর কোয়ালিটির চেঞ্জেসের কারণে।
ঠিক আছে, রিসোর্সের কোয়ান্টিটির চেঞ্জেস কি? যেমন ল্যান্ড যদি আগের চেয়ে বেড়ে যায়, ঠিক আছে, লেবার যদি আগের চেয়ে বেড়ে যায়, ক্যাপিটাল যদি আগের চেয়ে বেড়ে যায়, তাহলে এগুলোর কোয়ান্টিটির চেঞ্জেসের কারণে আমার ইকোনমিক গ্রোথ হতে পারে। আমার কথাটা কি বুঝতে পেরেছো? ইজ দ্যার এনি কাইন্ড অফ কনফিউশন? তাহলে এগুলোর কোয়ান্টিটির কি কি কারণে চেঞ্জেস হতে পারে? স্যার, নতুন অয়েলের খনি পাওয়া গেছে, কিংবা নতুন অয়েলের মাইনের মিনারেলের আমার স্যার মনে করেন হচ্ছে যে কিছু রিজার্ভ পাওয়া গিয়েছে, কিংবা এমনও হতে পারে যে আমার যেখানে আগে পানি জমে থাকতো সেই পানিগুলো জায়গা থেকে সরে গিয়েছে, সেই জায়গাগুলো এখন কৃষিকাজের জন্য ইউজ হয়, কিংবা আগে যেখানে পানি ছিল সেখানে মাটি পড়তে পড়তে জায়গাগুলো কৃষিকাজের জন্য ইউজ হচ্ছে। তার মানে এই কারণে আমরা ল্যান্ডের কোয়ান্টিটি পাবো। পরে বলেছে লেবারের কোয়ান্টিটি কি কারণে বাড়তে পারে? যদি পপুলেশনের পরিমাণ বাড়ে। পপুলেশনের পরিমাণ স্পেশালি কি? ওয়ার্কিং পপুলেশনের পরিমাণ বেড়ে যায়। আমার কথা কি বুঝতে পেরেছো? তারপরে বলেছে যে স্যার, আমাদের যদি পপুলেশনের স্ট্রাকচার চেঞ্জেস হয়ে যায়, মানে ডিপেন্ডেন্ট রেশিও কমে গেল। আমার কথা কি বুঝতে পেরেছো? এখন দেখা গেল যে ম্যাক্সিমাম লোকই কি করছে? কাজ করছে। তারপরে ইমিগ্রেশন আমার মনে করো ফর এক্সাম্পল বেড়ে গেল, মানে আমার কান্ট্রিতে বেশি বেশি করে লোক ঢুকছে। কথা কি বুঝতে পেরেছো? আর এমিগ্রেট আমার কান্ট্রি থেকে ফর এক্সাম্পল কম হচ্ছে। আমরা একটু বলি নেট ইমিগ্রেশন বা এমিগ্রেশন কি। আমার কান্ট্রিতে যে ওয়ার্কারগুলো ঢোকে সেটাকে বলা হয় ইমিগ্রেশন, আর আমার কান্ট্রি থেকে যেগুলো বের হয়ে যায় সেগুলোকে বলা হয় এমিগ্রেশন, ই দিয়ে যেটা স্টার্ট হয়। তাহলে আমার কান্ট্রিতে যদি বেশি লোক ইন করে তাহলে আমার লেবার ফোর্সের পরিমাণ বেড়ে যাবে, যে ইমিগ্রেশন ইজ গ্রেটার। হ্যাভ ইউ গট ইট? কোনো সমস্যা আছে এটাতে? আচ্ছা, এবার চলে আসো, মহিলাদের কাজের পার্টিসিপেশনের পরিমাণটা যদি বেড়ে যায়, স্কুল লিভ করার বয়সটা যদি কমে যায়, আগে এক একটা ছেলে মেয়ে 22 বছর 23 বছর 25 বছরে কলেজ ভার্সিটি স্কুল লিভ করে কাজে ঢুকতো, এখন যদি সেটা 18 বছর বয়সেই ঢুকে যায় তাহলে আমি আগের চেয়ে বেশি বেশি করে কোয়ান্টিটির লেবার পাবো। ঠিক আছে? তারপরে স্বাভাবিকভাবে হায়ার রিটায়ারমেন্ট এইজটা যদি বেড়ে যায়, আমার কথা কি বুঝতে পেরেছো? তাহলে রিটায়ারমেন্ট এইজটা যদি বেড়ে যায় তাহলে আমি স্বাভাবিকভাবে তাদেরকে বেশি দিন কাজে পাবো। তাহলে এগুলোর কারণে দেখা যাবে আমাদের লেবারের, ল্যান্ডের কোয়ান্টিটি আগের চেয়ে বেড়ে যাবে। ক্যাপিটাল বা মেশিনারি কিভাবে পাবো? নেট ইনভেস্টমেন্ট বেড়ে গেলে। নেট ইনভেস্টমেন্ট কি? নতুন নতুন ইনভেস্টমেন্ট, ক্যাপিটাল, মেশিনারি, এগুলোতে। ঠিক আছে? তারপরে বলেছে রেট অফ রিটার্ন অন ক্যাপিটাল, মানে ইন্টারেস্ট। রিটার্ন অন ক্যাপিটাল কি? রিটার্ন অন ক্যাপিটাল হচ্ছে ইন্টারেস্ট। সেই ইন্টারেস্টের অ্যামাউন্ট যদি বেড়ে যায় তাহলে স্বাভাবিকভাবে বেশি বেশি করে লোকজন ক্যাপিটালে ইনভেস্ট করতে চাবে। ইন্টারেস্ট রেট যদি ফল করে যায়, লোকজন ইজিলি লোন নিয়ে কি করতে চাবে? বিজনেস করতে চাবে। বিজনেসম্যান যদি অপটিমিজম হয়, পেসিমিজম কমে যায়, তাহলে স্বাভাবিকভাবে তারা বেশি বেশি করে ইনভেস্ট করতে চাবে। পেসিমিজম মানে হচ্ছে নেগেটিভনেস। ঠিক আছে? তাদের নেগেটিভ অ্যাটিটিউড। অপটিমিস্টিক না হয়ে পেসিমিস্টিক বলে না, তুমি প্রফিট হবে না, সেটাকে বলে পেসিমিস্টিক। আর অপটিমিস্টিক মানে না, ভবিষ্যতে প্রফিট হবে, ডিমান্ড বাড়বে, এটাকে বলে অপটিমিজম। তাহলে যদি অপটিমিজমটা বেড়ে যায় তাহলে স্বাভাবিকভাবে তখন আমরা বেশি বেশি করে ক্যাপিটালের ইনভেস্টমেন্ট দেখতে পারবো। ঠিক আছে? তারপরে আমরা আরো যেটা পাবো, যেটা হচ্ছে গভর্নমেন্ট যদি ট্যাক্সের পরিমাণটা কমিয়ে নেয়, সাবসিডির পরিমাণটা যদি বাড়িয়ে দেয়, পলিটিক্যাল স্টেবিলিটি যদি কান্ট্রিতে থাকে, টেকনোলজি যদি আপডেটেড হয়ে যায়, ইনফ্রাস্ট্রাকচারের যদি ডেভেলপমেন্ট ঘটে, তাহলে কান্ট্রিতে রিসোর্সের কোয়ান্টিটি বেড়ে যাবে। আমার কথা কি বুঝতে পেরেছো? এবার আসো, রিসোর্সের কোয়ালিটি কিভাবে বাড়বে? লেবার ফোর্সের কোয়ালিটি বাড়বে যদি আগের চেয়ে ওয়েজ রেট বেড়ে যায়, ওয়ার্কারদেরকে যথেষ্ট ট্রেনিং দেওয়া হয়,
আগের চেয়ে ভালো টেকনোলজি ইউজেস করছি তাহলে লেবারের প্রোডাক্টিভিটি বাড়বে। ওয়ার্ক কন্ডিশন যদি ভালো থাকে, ওয়ার্কিং আওয়ার যদি তোমার মনে করো কমিয়ে দেওয়া হয়, তখন ওয়ার্কারের কোয়ালিটি ভালো হবে। বোনাস, কমিশন, ফ্রিঞ্জ বেনিফিট, প্রমোশন, হেলথ কেয়ার ফ্যাসিলিটি, এগুলো দিলে ওয়ার্কারের কোয়ালিটি ভালো হবে। হ্যাভ ইউ গট ইট? পরে আমাদের বলেছে ক্যাপিটাল। ক্যাপিটাল যদি আমি আগের চেয়ে নতুন নতুন টেকনোলজি ইউজ করি, স্কিলড লেবার ফোর্স, তারপর হচ্ছে তোমার মনে করো ডেপ্রিসিয়েশন রেট কমে যায়, তাহলে আমাদের স্বাভাবিকভাবে যেটা হবে প্রোডাক্টের কোয়ান্টিটি মানে কোয়ালিটির দিক থেকে ভালো থাকবে এগুলো। ঠিক আছে? আচ্ছা, বাদ বাকিগুলো যেমন ল্যান্ডের নতুন নতুন টেকনোলজি ইউজ করছি, যেমন দেখো চায়না নতুন নতুন মেশিন ইউজ করে সেম ল্যান্ডেই আগের চেয়ে বেশি বেশি করে ভালো কোয়ালিটির প্রোডাক্ট তারা বানাতে পারছে, ভালো প্রোডাক্ট তারা বানাতে পারছে। তাহলে আমরা এই জায়গার কোয়ালিটি চেঞ্জেস করলে আমরা স্বাভাবিকভাবে আমরা আমাদের যেটা করতে পারবো ইকোনমিতে গ্রোথ করতে পারবো। হ্যাভ ইউ গট ইট? ইজ দ্যার এনি কাইন্ড অফ কনফিউশন? এইবার আসো যা পড়লাম তার সামারিটা দেখছি। কি সামারি? তাহলে কি কি কারণে অ্যাকচুয়াল গ্রোথটা ঘটে বা পলিসিগুলো কি কি? প্রথম পলিসি হচ্ছে এক্সপ্যানশনারি ফিসক্যাল পলিসি। এক্সপ্যানশনারি ফিসক্যাল পলিসি কোনটা? যদি গভর্নমেন্ট স্পেন্ডিং বাড়িয়ে দেয়, ট্যাক্স কমিয়ে ধরে, স্পেন্ডিং বাড়িয়ে দেয়, ট্যাক্স কমিয়ে ধরে, তাহলে কান্ট্রিতে এগ্রিগেট ডিম্যান্ডের পরিমাণটা বেড়ে যায়। তাহলে এগ্রিগেট ডিম্যান্ডটা যদি বেড়ে যায়, মনে রাখবা এগ্রিগেট ডিম্যান্ড অ্যাকচুয়াল ইকোনমিক গ্রোথ ঘটায়, আর এগ্রিগেট সাপ্লাই পটেনশিয়াল ইকোনমিক গ্রোথ ঘটায়। এই যে একটু আগে আমরা যেটা দেখলাম, এগ্রিগেট ডিম্যান্ডটা হচ্ছে অ্যাকচুয়াল ইকোনমিক গ্রোথ, দুটাই কিন্তু জিডিপিকে বাড়াবে। এগ্রিগেট ডিম্যান্ডও বাড়াবে, আবার এগ্রিগেট সাপ্লাই এটাও কিন্তু জিডিপিকে বাড়িয়েছে। খেয়াল করে দেখো, দুটোই জিডিপিকে বাড়িয়েছে। কিন্তু এগ্রিগেট ডিম্যান্ড বাড়ার কারণে যেই জিডিপির অংশ বেড়েছে সেটাকে আমরা বলেছি অ্যাকচুয়াল ইকোনমিক গ্রোথ, কারণ এটা হচ্ছে পিপিসির মধ্যে বেড়েছে। আর এগ্রিগেট সাপ্লাই বাড়ার কারণে যে জিডিপিটা বেড়েছে সেটাকে আমরা বলেছি পটেনশিয়াল ইকোনমিক গ্রোথ, কারণ পিপিসিটাই রাইট সাইডে শিফট করে গেছে। এই যে দেখো, পিপিসিটাই কিন্তু রাইট সাইডে শিফট করে গেছে। আমার কথাটা কি বুঝতে পেরেছো? ইজ দ্যার এনি কাইন্ড অফ কনফিউশন? তাহলে সেটাই বলেছে গভর্নমেন্টের প্রথম পলিসি যেটা ছিল এক্সপ্যানশনারি ফিসক্যাল পলিসি। এক্সপ্যানশনারি ফিসক্যাল পলিসি দুই রকম হয়, কন্ট্রাকশনারি, এক্সপ্যানশনারি। এক্সপ্যানশনারিতে গভর্নমেন্টের টার্গেট থাকে জিডিপি ডিম্যান্ড বাড়ানো। তাহলে ডিম্যান্ড বাড়াবে গভর্নমেন্ট কিভাবে? স্পেন্ডিং বাড়াও, ট্যাক্স কমাও। তাহলে স্পেন্ডিং বাড়াও, ট্যাক্স কমাও। তাহলে স্পেন্ডিং বাড়াবে, ট্যাক্স কমাবে, তাহলে এগ্রিগেট ডিম্যান্ড বেড়ে যাবে। তাহলে এগ্রিগেট ডিম্যান্ড যদি রাইট সাইডে শিফট করে যায় এবং স্বাভাবিকভাবে আনএমপ্লয়মেন্ট ট্রানজিশন পয়েন্ট দিয়ে যদি যায়, তখন স্বাভাবিকভাবে কান্ট্রির জিডিপি বাড়তে বাধ্য। আর কান্ট্রির জিডিপি যদি বাড়ে তাহলে সেটা হবে অ্যাকচুয়াল ইকোনমিক গ্রোথ। আমার কথাগুলো কি বুঝতে পেরেছো? অ্যাগনেস, জাইমা, আমিরুল, কোনো প্রবলেম আছে এটা? আচ্ছা, এবার চলে আসো এক্সপ্যানশনারি মনিটারি পলিসি কোনটা? এক্সপ্যানশনারি মনিটারি পলিসি হচ্ছে যদি কান্ট্রিতে গভর্নমেন্ট স্বাভাবিকভাবে যেটা করে থাকে মানি সাপ্লাইকে বাড়িয়ে দেয়। তো মানি সাপ্লাই কিভাবে বাড়াতে পারে? গভর্নমেন্ট যদি ইন্টারেস্ট রেট কম ধরে, ঠিক আছে, তখন কান্ট্রিতে মানির সাপ্লাই বাড়ে। কিভাবে বাড়ে? কনজিউমারদের কনজাম্পশন বাড়ে, যারা ইনভেস্টর আছে তাদের ইনভেস্টমেন্ট বাড়ে। আমার কথা কি বুঝতে পেরেছো? এবং ইন্টারেস্ট রেট কম ধরলে আমাদের এক্সপোর্ট বাড়বে, ইম্পোর্ট ফল করবে। তার মানে নেট যেটাকে আমরা বলতে পারি এক্সপোর্ট, সেটা বেড়ে যাবে। তাহলে এইটা যদি বাড়ে তাহলে আমাদের আলটিমেটলি কান্ট্রিতে জিডিপি এগ্রিগেট ডিম্যান্ড বাড়বে। তাহলে এগ্রিগেট ডিম্যান্ড বাড়লে জিডিপি বেড়ে যাবে। এগ্রিগেট ডিম্যান্ড এটা কি অ্যাকচুয়াল কি পটেনশিয়াল ইকোনমিক গ্রোথ? অ্যাকচুয়াল ইকোনমিক গ্রোথ।
তাহলে এই এগ্রিগেট ডিমান্ড অ্যাকচুয়াল ইকোনমিক গ্রোথ ঘটাবে। আমার কথা কি বুঝতে পেরেছো? তাহলে এখান থেকে টেকনিক্যালি একটা কোশ্চেন আসতে পারে। ফর এক্সাম্পল এরকম একটা কার্ভ দিয়ে দিয়েছে, দিয়ে বলল আগে এক্স পয়েন্টে বানাতো, এটা হচ্ছে এক্স, এখন এই পয়েন্টে এসেছে, এটা হচ্ছে ওয়াই। এখন তোমার কাছে কোশ্চেন করলো এটা গভর্নমেন্টের কোন পলিসির কারণে হয়েছে? এক্সপ্যানশনারি পলিসি, তারপর হচ্ছে তোমার ব্যালেন্স অফ পেমেন্ট অ্যাডজাস্টমেন্ট, তারপরে বলেছে হচ্ছে তোমার ট্যাক্স, সরি তোমার মনে করো বলেছে যে এক্সচেঞ্জ রেট ডিটারমিনেশন, এগ্রিগেট সাপ্লাই পলিসি। তখন এই কোশ্চেনটার অ্যান্সার হবে যেহেতু এটা অ্যাকচুয়াল ইকোনমিক গ্রোথ, আর অ্যাকচুয়াল ইকোনমিক গ্রোথ বাড়বে এগ্রিগেট ডিম্যান্ডের কারণে, তাহলে যেই পলিসির কারণে গভর্নমেন্টের এগ্রিগেট ডিম্যান্ড বাড়বে সেরকম যে কোনো পলিসি এটার অ্যান্সার হবে। তাহলে গভর্নমেন্টের এগ্রিগেট ডিম্যান্ড বাড়ে দুটো পলিসির কারণে, একটা হচ্ছে এক্সপ্যানশনারি ফিসক্যাল পলিসি, আর একটা হচ্ছে তোমার কি এক্সপ্যানশনারি মনিটারি পলিসি। আমার কথাটা কি বুঝতে পেরেছো? মারিফুল, আমিরুল, ইজ দ্য এনি কাইন্ড অফ কনফিউশন? অ্যাগনেস, জাইমা, মারিফুল, কোনো সমস্যা আছে? আচ্ছা, সাপ্লাইয়ের কারণে। তাহলে এইবার আসো পরেরটাতে, যেটাকে আমরা যেটা দেখছি, স্বাভাবিকভাবে গভর্নমেন্ট যদি স্বাভাবিকভাবে এক্সচেঞ্জ রেট ডিটারিয়েশন করে থাকে, এক্সচেঞ্জ রেট বাড়িয়ে থাকে কমিয়ে থাকে, তাহলে এক্সচেঞ্জ রেট বাড়িয়ে থাকলে বা কমিয়ে থাকলে যেটা হয়, এক্সচেঞ্জ রেট যদি কমিয়ে দেয়, ঠিক আছে, তাহলে হবে কি আমাদের এক্সপোর্ট খুবই চিপার হয়ে যাবে, ইম্পোর্ট খুবই কম হয়ে যাবে। তাহলে এই ক্ষেত্রে যে ঘটনাটা ঘটবে, নেট এক্সপোর্ট বেড়ে যাবে। হ্যাঁ, নেট এক্সপোর্ট কখন বাড়বে? ঘটনা আছে একটা, যদি প্রোডাক্টটা ইলাস্টিক ক্যাটাগরির হয়। ইনইলাস্টিক ক্যাটাগরির হলে কিন্তু নেট এক্সপোর্ট বাড়বে না। কেন? আমার প্রোডাক্টের দাম বাড়লেও আমার পায়ে ব্যথা, মেডিসিন আমাকে ইউকে থেকে এনেই খাইতে হবে। এখন গভর্নমেন্ট এক্সচেঞ্জ রেট বাড়ালেও আমাকে ইউকে থেকে মেডিসিন এনেই খাইতে হবে। আমার কথাটা কি বুঝতে পেরেছো? তাহলে এই ধরনের গুডসটাকে আমরা বলছি ইনইলাস্টিক ক্যাটাগরির ডিম্যান্ড। তখন কিন্তু আমরা যেহেতু এখন A2 বা A লেভেলের, সব পয়েন্ট অফ ভিউ থেকে কথা বলতে হবে, নাহলে লিখতে যে MCQতে বহুত ধরা খাবা। আমার কথা কি বুঝতে পেরেছো? তাহলে সেই মোমেন্টটা আমাদেরকে মনে রাখতে হবে, যদি ইলাস্টিক ক্যাটাগরির গুডস হয়, আমার আসলে ড্রেসের দরকার, শু, একটা মোবাইল ফোন, ল্যাপটপ, এগুলো ইলাস্টিক ক্যাটাগরির গুডস। গভর্নমেন্ট যদি একটু এক্সচেঞ্জ রেট বাড়িয়ে দেয়, ডিটারিয়েশন করে দেয়, তখন ওই ধরনের গুডসে ইম্প্যাক্টটা বেশি হবে, লোকজন মানে কিনবে না, রিয়াকশন দেখাবে বেশি। আমার কথাটা কি বুঝতে পেরেছো? তার মানে এটা তখনই গভর্নমেন্ট অ্যাচিভ করতে পারবে যদি ডিম্যান্ডটা ইলাস্টিক ক্যাটাগরির হয়, এবং সেই মুহূর্তে দেখা যাবে গভর্নমেন্ট এক্সচেঞ্জ রেট ডিটারিয়েটেড করে দিলে বা কমে দিলে ডিম্যান্ড বেড়ে যাবে, কারণ আমাদের কান্ট্রির গুডস বেশি বেশি করে ফরেন থেকে কিনতে চাবে, কারণ তারা $1 ভাঙালে বেশি টাকা পাবে এখন। আমার কথা কি বুঝতে পেরেছো? আর আমরা বেশি বেশি কম করে বাইরে থেকে কিনতে চাবো, কারণ আমরা $1 ভাঙালে মানে কিনতে গেলে বেশি টাকা দিতে হবে। তখন হবে কি আমাদের কান্ট্রিতে বানানো প্রোডাক্টের ডিম্যান্ড বেড়ে যাবে। এতে হবে কি, ডিম্যান্ড নিয়ে যেহেতু কথা বলছি, তাহলে অ্যাকচুয়াল গ্রোথ হবে। আমার কথা কি বুঝতে পেরেছো? এবার যেই বলো, এক্স্যাক্টলি, চমৎকার একটা কথা বলেছো। যদি গভর্নমেন্ট ট্যাক্স না কমিয়ে সাবসিডি দিত, ঠিক আছে, সাবসিডি, চমৎকার একটা কথা বলেছো, এক্সপ্যানশনারি পলিসিতে গভর্নমেন্ট যদি সাবসিডি দিত, তাহলে কিন্তু সেটা এগ্রিগেট সাপ্লাইকে বাড়িয়ে যেত। তাহলে এগ্রিগেট সাপ্লাই যদি বাড়িয়ে যায়, তখন কিন্তু পটেনশিয়াল ইকোনমিক গ্রোথ হবে, প্যারালাল অ্যাকচুয়াল ইকোনমিক গ্রোথও হবে। কেন অ্যাকচুয়াল ইকোনমিক গ্রোথ হবে? কারণ গভর্নমেন্ট যখন সাপ্লাই বাড়ালো, তখন বেচা বিক্রি হবে, লং রানে অনেক লোক চাকরি পাবে। আমার বেচা বিক্রি হলে চাকরি পাবে অনেক লোক, তাহলে আলটিমেটলি এগ্রিগেট ডিমান্ডটাও কিন্তু বেড়ে যাবে। আমার কথা কি বুঝতে পেরেছো? তখন কিন্তু অ্যাকচুয়াল ইকোনমিক গ্রোথটাও ঘটবে। আমার কথা কি বুঝতে পেরেছো? আর তার চেয়েও বড় কথা, জিডিপিটা তো বেড়ে যাবে, বেড়ে যাবে না?
জিডিপিটা বেড়ে যাবে, জিডিপি বেড়ে গেলে অ্যাকচুয়াল ইকোনমিক গ্রোথটাও ঘটবে। এবার আসো আমরা কিছু দেখব যে অ্যাকচুয়াল ইকোনমিক গ্রোথ, পটেনশিয়াল ইকোনমিক গ্রোথ, এই অবস্থাটাতে এমপ্লয়মেন্ট, আনএমপ্লয়মেন্ট এগুলোর কি কি রিলেশনশিপ আছে, এমপ্লয়মেন্ট আনএমপ্লয়মেন্টের কি রিলেশনশিপ আছে। আমি এটা বোঝানোর জন্য একটা ডায়াগ্রাম ড্র করব। এই যে এটা হচ্ছে আমাদের ডায়াগ্রাম, এটা হচ্ছে আমাদের ইন্টারনালি পিপিসি। আমি আর একটা কালার ইউজ করছি যাতে বুঝতে সুবিধা হয়। এটা হচ্ছে অরেঞ্জ কালার। এটা হচ্ছে আমাদের পটেনশিয়াল গ্রোথের কারণে ঘটেছে। একটু নতুন মানে একটু বড় করে দেই তাহলে আমাদের বুঝতে সুবিধা হবে। এটা হচ্ছে পটেনশিয়াল ইকোনমিক গ্রোথের কারণে ঘটেছে। আগে আমাদের স্বাভাবিকভাবে ইন্টারনাল পয়েন্ট ছিল এখানে, ঠিক আছে? তাহলে দেখো বলেছে অ্যাকচুয়াল গ্রোথ গ্রেটার দ্যান 0। তাহলে অ্যাকচুয়াল গ্রোথ গ্রেটার দ্যান 0 তার মানে কি কিছু না কিছু গ্রোথ হয়েছে। তাহলে অ্যাকচুয়াল গ্রোথ মানে কি সামনের দিকে এটা যাবে। আর পটেনশিয়াল গ্রোথ 0, তাহলে কিছুই হয় নাই, তার মানে এই অরেঞ্জ কালারে যায় নাই, সে ওখানেই পড়ে আছে। হ্যাঁ, এই লাইনেই আছে, কারণ তার মানে পটেনশিয়াল গ্রোথ কিছুই হয় নাই, সে ব্ল্যাক কালারেই পড়ে আছে। তার প্রথম কথাটা বলছে অ্যাকচুয়াল ইকোনমিক গ্রোথ মোর দ্যান 0, তার মানে কি কিছু না কিছু অ্যাকচুয়াল ইকোনমিক গ্রোথ ঘটেছে। তার মানে এই ইন্টারনাল পয়েন্ট থেকে ইন্টারনালিও হতে পারে কিংবা কালো বর্ডার দিয়ে যে কোনো পয়েন্টেই যাইতে পারে। তাহলে এই পয়েন্ট থেকে যদি এই দিকে মুভ করে তাহলে বলো কি, বলো আগের চেয়ে রিসোর্সের এঙ্গেজমেন্ট বা এমপ্লয়মেন্ট বেড়েছে নাকি কমেছে? বেড়েছে। তাহলে এমপ্লয়মেন্ট ইনক্রিজড। আমার কথা কি বুঝতে পেরেছো? আর আনএমপ্লয়মেন্ট আমরা স্বাভাবিকভাবে বলবো মানে ডিক্রিজড। রিসোর্সগুলো যদি তুমি এঙ্গেজেস করে ফেলো তাহলে এমপ্লয়মেন্ট বাড়বে। আর যদি এই ভেতরের এই এক্স পয়েন্ট থেকে ওয়াই পয়েন্টে বানাও তাহলে এক্স পয়েন্টে অনেক রিসোর্স আনইউটিলাইজড অবস্থায় ছিল, আনএমপ্লয়েড অবস্থায় ছিল। তাহলে ওয়াই পয়েন্টে যদি তুমি যাও তাহলে অনেক রিসোর্স এখন এমপ্লয়েড অবস্থায় যাবে, তার মানে আনএমপ্লয়মেন্টের পরিমাণ এখন কমতে থাকবে। আমার কথাটা কি বুঝতে পেরেছো? ইজ দ্যার এনি কাইন্ড অফ কনফিউশন? এবার আসো পরের পয়েন্টে বলেছে অ্যাকচুয়াল গ্রোথ 0। তাহলে অ্যাকচুয়াল গ্রোথ যদি 0 হয় তার মানে আগে আমাদের যে অবস্থাতে ছিল সেই অবস্থাতেই আছে, কোনো কিছু বাড়ে নাই। তার মানে এখানে আমাদের স্বাভাবিকভাবে আমাদের কোনো চেঞ্জেসই হয় নাই। অ্যাকচুয়াল গ্রোথ 0 মানে যে অবস্থায় ছিল সেই অবস্থাতেই আছে। আমার কথা কি বুঝতে পেরেছো? তার মানে এমপ্লয়মেন্টের কোনো চেঞ্জেসই হয় নাই, এমপ্লয়মেন্ট আগে যে জায়গায় ছিল সে জায়গাতেই আছে, এমপ্লয়মেন্ট বাড়েও নাই কমেও নাই। আমার কথাটা কি বুঝতে পেরেছো আমিরুল? আচ্ছা, এইবার আসো বলেছে পটেনশিয়াল গ্রোথ 0-র চেয়ে বেশি। তাহলে পটেনশিয়াল গ্রোথ 0-র চেয়ে বেশি মানে কি এই কার্ভটা তো শিফট করে গেছে, তখন এই কার্ভটা গেছে হচ্ছে তোমার কি অরেঞ্জে। তাহলে বাউন্ডারি লাইন যদি অরেঞ্জ হয় তাহলে আগের বাউন্ডারি লাইনটা যদি এই ব্ল্যাক কালারটা হয় তাহলে আনএমপ্লয়মেন্ট মাত্র এতটুকু। এখন বাউন্ডারি কার্ভটা যদি অরেঞ্জে হয়ে যায় তাহলে আনএমপ্লয়মেন্টের পরিমাণটা কি আরো বেড়ে গেল না? আনএমপ্লয়মেন্ট মানে হচ্ছে যতটুকু রিসোর্স তুমি এখনো ইউটিলাইজড করো নাই। যেমন পয়েন্ট যদি এখানে হয় তাহলে এতটুকু অংশ হচ্ছে এখনো তোমার ইউটিলাইজড হয় নাই। তুমি চাইলে এই বাউন্ডারির এখানে যেতে পারতা, এই বাউন্ডারির এখানেও আসতে পারতা, কিন্তু তুমি করো নাই। তাহলে এই অংশটুকুকে বলছে আনএমপ্লয়মেন্ট। তার মানে যদি আমাদের স্বাভাবিকভাবে আগে আনএমপ্লয়মেন্ট থাকে এতটুকু এই বাউন্ডারি লাইনের, এখন যদি পটেনশিয়ালি ইকোনমিক গ্রোথ হয় তাহলে এই অবস্থায় যেতে পারে, তার মানে আনএমপ্লয়মেন্টের পরিমাণটা বেড়ে গেছে। আমার কথাটা কি বুঝতে পেরেছো? ইজ দ্যার এনি কাইন্ড অফ কনফিউশন? এবার আসো 3 নম্বর লাইনে আমরা যেটা দেখব
3 নাম্বার লাইনে আমাদের স্বাভাবিকভাবে যেটাকে বলছে সেটা হচ্ছে যে দেখো আমরা একটু ক্লিন করে দেই যাতে আমাদের বুঝতে সুবিধা হয়। 3 নম্বর লাইনে বলেছে আমাদের অ্যাকচুয়াল গ্রোথও বেড়েছে, পটেনশিয়াল গ্রোথও বেড়েছে। অ্যাকচুয়াল গ্রোথ মানে এইটার চেঞ্জেস হয়েছে এবং পটেনশিয়াল গ্রোথও আমাদের স্বাভাবিকভাবে চেঞ্জেস হয়েছে। পটেনশিয়াল গ্রোথ মানে হচ্ছে এইটাও উপরের দিকে চলে গেছে। এখন এই গ্রোথটা যদি প্যারালাল হয়, সমান সমান হয়, মানে দুটো যদি সমান থাকে, তার মানে কি আমরা আগের চেয়ে বেশি পরিমাণ এমপ্লয়মেন্ট করে ফেলেছি, আগে এতটুকু ইউজ করেছিলাম। এখন যদি এই পয়েন্টে আমরা প্রোডাকশন করি ফর এক্সাম্পল, তাহলে আমরা স্বাভাবিকভাবে আগের চেয়ে অনেক বেশি প্রোডাকশন করেছি, মানে এমপ্লয়মেন্ট বাড়িয়ে দিয়েছি। আমার কথাটা কি বুঝতে পেরেছো? আচ্ছা, যদি সমান সমান হয় তাহলে আনএমপ্লয়মেন্টের কোনো চেঞ্জেস হবে না, কারণ এখানে যতটুকু ফর এক্সাম্পল আমরা এমপ্লয়মেন্ট করেছি, পটেনশিয়াল ইকোনমিক গ্রোথ যদি ততটুকুই হয়, ইফ দ্য পটেনশিয়াল ইকোনমিক গ্রোথ ইজ অ্যাকচুয়ালি অন দ্যাট পয়েন্ট, তাহলে এখানে আনএমপ্লয়মেন্টের কোনো চেঞ্জেসই হবে না, আনএমপ্লয়মেন্ট যা ছিল তাই থাকবে। Have you got that? Is there any kind of confusion? Jaima? Agnes? No, sir. Okay. 3 নম্বরে বলেছে অ্যাকচুয়াল গ্রোথও কিছুটা ঘটেছে, পটেনশিয়াল গ্রোথও কিছুটা ঘটেছে, কিন্তু অ্যাকচুয়াল গ্রোথ হচ্ছে মোর, মানে অ্যাকচুয়াল গ্রোথ বেশি ঘটেছে। অ্যাকচুয়াল গ্রোথ ঘটেছে যেমন ধরো 1.2, তার মানে এই ঘটনাটা এরকম বলছে অ্যাকচুয়াল গ্রোথ ঘটেছে 1.2, তার মানে অ্যাকচুয়াল গ্রোথ ফর এক্সাম্পল আমরা এখানে একটা কালার ইউজ করছি, অ্যাকচুয়াল গ্রোথ ঘটেছে এতটুকু, মানে এটা হচ্ছে ধরো এতটুকু লেন্থ, আর পটেনশিয়াল গ্রোথ ঘটেছে মাত্র এতটুকু লেন্থ। তার মানে কি আমরা এখন বেশি রিসোর্স ইউজ করে ফেলেছি। আমার কথাটা কি বুঝতে পেরেছো? আর এখানে যেটা হবে পটেনশিয়াল গ্রোথ ঘটেছে অল্প একটু, তার মানে আমরা কিন্তু এই মোমেন্টে এখন বেশি রিসোর্স ইউজ করে ফেলেছি, তার মানে এমপ্লয়মেন্ট বেশি ঘটে গেছে। আমার কথাটা কি বুঝতে পেরেছো আমিরুল? কোনো প্রবলেম আছে এখানে? আচ্ছা, আর আনএমপ্লয়মেন্ট স্বাভাবিকভাবে এখানে ফল করবে, কারণ অ্যাকচুয়াল গ্রোথ যদি বেশি হয় আর পটেনশিয়াল গ্রোথ যদি কম হয়, তার মানে মাঝখানের এই অংশটুকু আমরা এমপ্লয়েড করে ফেলেছি, দ্যাটস মিন আনএমপ্লয়মেন্ট উইল বি লোয়ার। এবার আসো পরের যেটাকে বলেছে অ্যাকচুয়াল গ্রোথ যদি কম হয়, কেমন? অ্যাকচুয়াল গ্রোথ যদি কম হয়, ফর এক্সাম্পল অ্যাকচুয়াল গ্রোথ হলো শুধুমাত্র এতটুকু আর পটেনশিয়াল গ্রোথ তার চেয়ে অনেক বেশি হলো, মানে আমরা কিছুটা অংশ হলেও রিসোর্স ইউটিলাইজ করে ফেলেছি, তখন এটাকে বলা হবে এমপ্লয়মেন্ট হয়েছে, এমপ্লয়মেন্ট বেড়েছে। ঠিক আছে, তখন আনএমপ্লয়মেন্ট বেশি বেড়েছে, যে এতটুকু অংশ গ্যাপ আছে, তখন সেটাকে আমরা বলবো আনএমপ্লয়মেন্ট বেশি বেড়েছে। Have you got it? Is there any kind of confusion? সামারি দেখছি, একটা সামারি জিনিসটা কি মনে রাখবা, অ্যাকচুয়াল গ্রোথ হলেই এমপ্লয়মেন্ট বাড়বে, এটা হচ্ছে সামারি। দেখো এবার তাকায় দেখো, অ্যাকচুয়াল গ্রোথ হলেই এমপ্লয়মেন্ট বেড়ে গেছে, ভালো করে খেয়াল করো, অ্যাকচুয়াল গ্রোথ হলেই এমপ্লয়মেন্ট বেড়ে গেছে। অ্যাকচুয়াল গ্রোথ ছিল না, এমপ্লয়মেন্টের কোনো চেঞ্জেসই হয় নাই। আমার কথাটা কি বুঝতে পেরেছো? একদম সোজা কথা। পটেনশিয়াল গ্রোথ যদি কিছু না থাকে, মানে মেন কথা পটেনশিয়াল গ্রোথ আর ইকোনমিক গ্রোথ যদি সমান থাকে, সরি অ্যাকচুয়াল গ্রোথ যদি সমান থাকে, তাহলে আনএমপ্লয়মেন্টের আনচেঞ্জড হবে। Have you got it? আনএমপ্লয়মেন্টের আনচেঞ্জড হবে। Have you got it? Is there any kind of confusion? আচ্ছা, থার্ড কথা, অ্যাকচুয়াল ইকোনমিক গ্রোথ যদি পটেনশিয়াল গ্রোথের চেয়ে বেশি হয়, অ্যাকচুয়াল ইকোনমিক গ্রোথ যদি পটেনশিয়াল ইকোনমিক গ্রোথের চেয়ে বেশি হয়,
তখন আনএমপ্লয়মেন্ট ফল করে যাবে। তাহলে দেখো এখানে অ্যাকচুয়াল ইকোনমিক গ্রোথ কিছু না কিছু ছিলই, আর পটেনশিয়াল ইকোনমিক গ্রোথ ছিল 0। যেহেতু 0 ছিল তাহলে এখানে আনএমপ্লয়মেন্ট ফল করে গেছে। এখানে বলেছি পটেনশিয়াল ইকোনমিক গ্রোথ লেস, তাহলে আনএমপ্লয়মেন্ট ফল করে গেছে। আর যে জায়গাগুলোতে পটেনশিয়াল ইকোনমিক গ্রোথ বেশি সে জায়গাগুলোতে আনএমপ্লয়মেন্টটাও বেশি। তাহলে সামারি কি? একদম সোজা কথা, অ্যাকচুয়াল ইকোনমিক গ্রোথ থাকলেই আমরা স্বাভাবিকভাবে বলবো এমপ্লয়মেন্ট বেড়েছে। পটেনশিয়াল ইকোনমিক গ্রোথ যদি কম থাকে তাহলে আমরা স্বাভাবিকভাবে পটেনশিয়াল ইকোনমিক গ্রোথ যদি কম থাকে তাহলে আমরা বলবো আনএমপ্লয়মেন্ট ফল করে গেছে। আমার কথা কি বুঝতে পেরেছো? পটেনশিয়াল ইকোনমিক গ্রোথ যদি বেশি থাকে তাহলে আমরা বলবো আনএমপ্লয়মেন্ট বেশি আছে। এই হচ্ছে আমাদের পুরোটার সামারি। তো আজকে আমরা এই পর্যন্ত রাখবো। আগামী দিন আমরা বাদবাকি অংশটুকু, অর্থাৎ এই তোমার হচ্ছে যে ইকোনমিক গ্রোথ হলে কি কি বেনিফিটেড হয়, কি কি তোমার ড্রব্যাকস আছে, এবং এখান থেকে কিছু কনক্লুশন দেখব। এবং আমরা স্বাভাবিকভাবে আমাদের রিসোর্স যেগুলো আছে সেই রিসোর্সগুলো যে ইউজ করছি, এই রিসোর্সের ইউজেজের পক্ষে এবং বিপক্ষে আমরা স্বাভাবিকভাবে কিছু আর্গুমেন্টেশন দেখব। এবং পরবর্তীতে আমরা চলে যাব আমাদের ডেভেলপমেন্ট, অর্থাৎ ইকোনমিক গ্রোথ এবং ডেভেলপমেন্ট, অর্থাৎ পরের অংশটুকুতে আমরা আস্তে আস্তে স্ট্রাকচার্ড হয়ে যাব। সামিরুল, আমার দেন হচ্ছে এদিকে জাইমা, অ্যাগনেস, আমার কথাগুলো কি বুঝতে পারে?